ইরফান গাড়ি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। চোখে মুখে ক্রোধ, সাথে খানিক দুশ্চিন্তার ছাপ। একা একা বেরিয়েছে মায়রা, এটা ভেবেই গাড়ি চালানোর মাঝেই ডান হাতে স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে ইরফান। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার হাত পা ভেঙে তবেই আমি দম নিব। জাস্ট ওয়েট। কোথায় তুই? গ্রামে আসলাম, দেখা কর। শুদ্ধ ওপাশ থেকে বলে, আমি তো গ্রামে নেই, তুই হঠাৎ গ্রামে? কাজিনের বিয়ে, সাথে আমার বিয়েরও পাকা করতে আসলাম। তুই নাই কেন? শুক্র শনি তো গ্রামেই থাকিস। এই উইকে কাজ ছিল রে, গিয়েছিলাম, আবার কালকেই ব্যাক করেছি, নেক্সট উইকে যাব। কতদিন থাকবি? নাসিম হেসে বলে, আসি সপ্তাহখানেক। আয় তাহলে, নেক্সট উইকে দেখা হচ্ছে, সাথে ইরফানকেও নিয়ে আসিস। শুদ্ধ হেসে বলে, অলরেডি ও রওনা দিয়ে দিয়েছে গ্রামে, এখন ওর গ্রামে ছুটতেই দিন যায়। নাসিম অবাক হয়ে বলে, হঠাৎ? ও তো গ্রামেই আসতে চাইতো না, এখন তুই নেই তবু আসছে। স্ট্রেঞ্জ। শুদ্ধ হেসে বলে, বাচ্চা বইয়ের টানে চলে যায় রে, এখন মন টেকে না। ও তো বউকে মানে না, ও ওপরে ওপরে মানে না, কতবার ডিভোর্স দিয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে পুরাই আশিক। নাসিম শব্দ করে হাসল। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে সামলে বলে, নাইস জোক। ফান করার জায়গা পাও না না? লাথি খাইলে ঠিক হবি তুই। ইরফানের নামে যে মিথ্যা ছড়াচ্ছিস, লাথি এমনি খাবি, নো টেনশন। শুদ্ধ ভোতা মুখ করে রাখলো। তার অবস্থা ওই রাখাল আর বাঘের মতো হলো। একটু মজা করে বলে তাকে এখন মিথ্যাবাদী রাখাল বানিয়ে দিচ্ছে। রেগে গিয়ে বলে, এক চটকানা খাবি, আমি ফান করিনি। নাসিম মাছি তাড়ানোর ভঙ্গি করে বলে, খুব বিশ্বাস করলাম, যা, খুব দ্রুত গ্রামে আয়, একা একা ভালো লাগে না। শুদ্ধ হেসে বলল, তোর বিয়ে ভাঙার জন্য হলেও আমি লাভ দিয়ে চলে আসব, সব বিষয়ে ফান করবি না। বলেই নাসিম কলটা কেটে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হাসলো। ইরফান কোথায়? মায়েরা দরজায় দাঁড়িয়ে মুখটা এইটুকুনি করে বলে, একাই এসেছি। ইরফানের ফুফি অবাক হয়ে বলে, মানে একা এসেছিস কেন? তুই পাগল? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো? মায়েরা মন খারাপ করেই বলে, হবে না গো আম্মাজান, এত টেনশন করো কেন? আমাকে একটু তো বড় হতে দাও। ত্রিনা বেগম রেগে গিয়ে বলে, এইসব ছেলে মানুষই একদম করবি না, এত বড় হতে হবে না তোকে, যেমন আছিস এই ভালো। মায়েরা মুখ ফসকেই বলে, বড় না হলে তোমার ভাতিজা মানবে না তো? কথাটা বলেই থতমত খেয়ে যায় মায়েরা। ত্রিনা বেগম রাগের মাঝেও হেসে ফেলে। এদের মধ্যে কি চলে? ভুরু কুচকে বলে, আমার ভাতিজার জন্য বড় হতে চাইছিস? মায়েরা লজ্জা পেয়ে যায়, আমতা আমতা করে বলে, আমার বয়েই গেছে, তোমার ভাতিজা ভালো না, তার সাথে আসবো না, তাই একাই চলে এসেছি, ওনাকে আর কষ্ট করে আসতে হবে না। খেয়েছিস কিছু? মায়েরা পেটে হাত বুলিয়ে বলে, না গো আম্মাজান, খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মায়েরা কথা না বাড়িয়েই তার ঘরে চলে যায়। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার খেয়ে নেয়, আর টুকটাক কথা বলে ত্রিনা বেগমের সঙ্গে। খাবার শেষে মায়েরা চেয়ারে পা তুলে বসে বলে, আম্মাজান, মা এসেছিল আমার খোঁজ নিতে। ত্রিনা বেগমের মুখটা মলিন হয়ে যায় মায়েরার মুখের দিকে চেয়ে। মায়েরা উৎফুল্ল নিয়েই প্রশ্নটা করেছে। ত্রিনা বেগম মায়েরার পাশের চেয়ারে বসে বলে, আমি তোর মা হতে পেরেছি? মায়েরা অবাক হয়ে তাকায় ত্রিনা বেগমের দিকে। হেসে ত্রিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, একদম পারফেক্ট। কথাটা বললেও চোখের কোণে পানির কণা চিকচিক করছে। সে বুঝেছে তার মা তার খোঁজ নিতে আসেনি। মায়েরা মিমের সাথে দেখা করতে বেরিয়েছে। ভালো লাগছিল না বলে ত্রিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে। কোথায় যাচ্ছিস? মিম মায়েরার কথাই হেসে বলল, বিয়ে খেতে চল। ধ্যাত, আমি যাব না, মানুষের বিয়ে, আমি গিয়ে কি করব? মিম মায়েরার হাতটা ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, তোর বিয়ে হয়েছে, আমার তো আর হয়নি, চল আমি দেখব বিয়ে। মায়েরা হাঁ করে চাইল, কি আবাল, ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে? মায়েরা কিছু বলল না। গ্রামের বিয়ে যাওয়াই যায়। এক্সাম কেমন হয়েছে? মিম হেসে বলে,
ভালোই। তোর? মায়েরা মন খারাপ করে বলে, আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নই বলে ভালো বলতে পারছি না। মিম মায়রার পিঠে থাপ্পড় দিয়ে বলল, একদম ঢং করবি না, ভালো স্টুডেন্টের ঢং বেশি হয়, এটা তোকে দেখলে হাড়ে হাড়ে বুঝি। মায়রা হাসলো। মিমের পাশে একটা ছেলে এসে দাঁড়ায়, বয়স 22 কি 20 হবে। ছেলেটা দেখে বলল, আরে ভাইয়া, আপনি এদিকে এসেছিলেন? কোথাও যাচ্ছ তোমরা? মিম আমতা আমতা করছে। মায়েরা পাশ থেকেই বলল, কার যেন বিয়ে, সেটাই দেখতে যাচ্ছি। ছেলেটা হেসে বলল, আমার খালাতো বোনের বিয়ে, চলো তোমাদের নিয়ে যায়। মায়েরা আর মিম গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে। গ্রামের বিয়ে, আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা। মায়েরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, ভালোই লাগছে। তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায়, শব্দ করে হেসেও ফেলে। তার ওটা বিয়ে ছিল নাকি শোক পালনের দিন ছিল? পেছন থেকে কেউ একজন বলে, একা একা হাসছো কেন? মায়েরা হাসি থামিয়ে পেছনে ফিরে তাকালে বাসের সেই ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে এখানে কেন? আশেপাশে মিমকে খুঁজলো, নেই তো। তাকে রেখে কোথায় গিয়েছে এই মেয়ে? ছেলেটা এগিয়ে এসে বলে, কেমন আছো বারবি ডল? মায়েরা খুব বিব্রত বোধ করে। এই ছেলে এমন অদ্ভুত নামে ডাকে কেন? কোনো কথা না বলে দ্রুত জায়গাটি প্রস্থান করতে চায়, তার আগেই ছেলেটা মায়েরার সামনে দাঁড়িয়ে যায়। মায়েরা রেগে গিয়ে বলে, সামনে থেকে সরুন, আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেটা দুই হাত আড়াআড়ি ভাবে গুজে হেসে বলে, তুমি তো আসলেই অনেক বড় হয়ে গিয়েছো বারবি ডল। মায়েরা চোখ পাকিয়ে বলে, একদম উল্টাপাল্টা নামে আমাকে ডাকবেন না। মায়েরা পেছনে বেশ কয়েকজন মেয়ে এসে দাঁড়ায়, ছেলেটার উদ্দেশ্যে বলে, কার সাথে কথা বলো ভাইয়া? ছেলেটা মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোদের ভাবি, আপ্যায়ন কর, নিয়ে যা। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, কি বলছে এই লোক? ছেলেটার কথা শুনে তার সব কাজিন সুর তোলে, ওহো, অবশেষে আমাদের সিঙ্গেল ভাই মিঙ্গেল হতে যাচ্ছে। মায়েরা রেগে বলে, কি বলছেন আপনি? আমি বিবাহিত। ছেলেটা শব্দ করে হাসে, অতঃপর বলে, তুমি আসলেই অনেক বড় হয়ে গিয়েছো। এই ট্রিক্স ইউজ করছো কেন? হ্যাঁ, লাভ নেই, পিছু ছাড়ছি না বারবি ডল। মায়েরা অদ্ভুত ভাবে তাকালো, পাগল নাকি এই লোক? সে কোন দুঃখে মিথ্যা বলতে যাবে? বিরক্ত লাগলো। এই মিমটা তাকে রেখে কোথায় গেল কে জানে। মায়েরার পাশে দুজন মেয়ে এসে বলে, ভাইয়া, তোমার বউ আসলেই একটা পুতুল, হাউ কিউট। মায়েরা মেয়েগুলোর কথায় বিব্রত বোধ করে ভীষণ। এরা সবগুলোই পাগল। একজন বলে ওঠে, ভাবি, ভেতরে এসো। মায়েরা আরো অদ্ভুত ভাবে তাকায়, ভাবি মানে? এই বদলোকের বউ হবে কেন সে? তার তো স্বামী আছে। ইরফানের মুখটা ভেসে উঠল, মনে মনে ডাকলো তাকে। এখানে এসে যেন বলে সে তার বউ, কত সুন্দর তার স্বামী, শুধু একটু মারে। ভাবতেই আবারও মনটা খারাপ হলো। তবে মানুষ তো ভালো, খুব যত্ন করে তার। সে তো বাচ্চা না, সব বোঝে। কিন্তু এখন এটা কোথায় ফেসে গেল? মায়েরার হাত ধরে টানলে মায়েরা আমতা আমতা করে মুখ ফসকে বলে, আমি বাড়িতে যাব, আমার খিদে পেয়েছে। কথাটা শুনে সামনের দণ্ডায়মান ছেলেটা শব্দ করে হেসে দেয়। মায়েরা থতমত খেয়ে যায়। সে কি পাগল নাকি? বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে। নিজের কপালে নিজেরই একটা বাড়ি মারতে ইচ্ছে করলো। ছেলেটা হেসে বলে, তোমার জন্য স্পেশাল খাবার রেডি করব, এসো বাবরি বিডল। মায়েরার এত বিরক্ত লাগলো, পরপুরুষ তাকে কি সব নামে ডাকছে। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চড় মারতে। বদ ছেলে, অন্যের বউকে নিজের বউ বানাতে চায়। ছেলেটা মায়েরার হাতটা ধরতে চায়। মায়েরা রেগে যায়, দুই হাত পেছনে গুটিয়ে নিয়ে রেগে বলে, একদম অসভ্যতামি করবেন না, বলেছি না আমি বিবাহিত। ছেলেটা মায়েরার দিকে ভুরু কুচকে তাকায়। এইটুকুন মেয়ের কি ঝাঁজ? হাত গুটিয়ে নিল, মৃদু হেসে বলে, ইটস ওকে, ওয়েটিং।
মায়রা পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটা গম্ভীর মুখে মায়রার প্রস্থান দেখল। চোখে মুখে চিন্তার ছাপ। মেয়েটা আসলেই ম্যারিড? এতটুকুন মেয়েকে কে বিয়ে করবে? মিথ্যাই হয়তো বলেছে। তার কাজিনদেরকে জিজ্ঞাসা করলে বলে তারা জানে না। এদিকে মায়রা মিমকে খুঁজতে থাকে। একসময় পেয়েও যায়। হাত ধরে টেনে এনে বাইরের দিকে নিয়ে যায়। মিম মায়রার হাতটা টেনে বলে, আরে বর আসেনি তো, বর আসলে দেখে যাব। মায়রা রেগে বলে, তাহলে আমি গেলাম। আরে রাগ করছিস কেন? আচ্ছা চল যাই। পেছন থেকে তখনকার সেই ছেলেটা এসে বলে, তোমরা চলে যাচ্ছ কেন? মায়রা উত্তর দিল না। মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার এখানে এসে। মিম মৃদু হেসে বলে, আমাদের এক্সাম, আসি ভাইয়া। আচ্ছা চলো, তোমাদেরকে এগিয়ে দিই। এই বাসা গ্রামের একদম শেষ মাথায় বলা যায়, মোটামুটি অনেকটা দূরে। তাই মায়রা বা মিম কেউই নিষেধ করলো না। ছেলেটাকে তারা মোটামুটিভাবে ভালোই চেনে, খারাপ না। মায়রা মিম আর সেই ছেলের সাথে টুকটাক কথা বলছিল আর সামনে হাঁটছিল। বেখেয়ালে সামনে চোখ পড়লে পা থেমে যায়। মিম মায়রাকে থেমে যেতে দেখে পাশ থেকে বলে ওঠে, কি হলো, থামলি কেন? কথাটা বলেই মায়রার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। চেনা চেনা লাগলো লোকটাকে। মাথায় চাপ দিতেই মনে পড়ল, এটা তো মায়রার সেই দুঃসম্পর্কের দুলাভাই। ইরফান শক্ত চোখে মায়রার দিকেই চেয়ে আসে। মায়রা ভয় পায় ইরফানের দৃষ্টিতে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে? মায়রা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ঢোক গিলে নয়, লোকটা গ্রামে চলে এসেছে। কখন? মায়রা জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়রার গালটা চেপে ধরে। দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, আসতে নিষেধ করেছিলাম না? স্পিক আপ। পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে মায়রার হাতটা টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে চায়। ইরফানের দিকে চেয়ে বলে, কে ভাই আপনি? মায়রার সাথে এমন করছেন কেন? ইরফান জ্বলন্ত চোখে মায়রার ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে আসে। মায়রার গাল ছেড়ে ডান হাতে ছেলেটার গলা চেপে চিৎকার করে বলে, ওর হাত ছাড় বাস্টার্ড। ছেলেটা ওর হাত ছাড়ে না। কে রে এই লোক, অসভ্যতের মতো আচরণ করছে। সে মায়রা আর মিমকে এগিয়ে দিচ্ছিল যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু করতে না পারে। ইরফানকে দেখে ভালো ঠেকলো না, এই জন্য মায়রাকে প্রোটেক্ট করার ট্রাই করছে। যদিও মায়রা হাত ছাড়ানোর চেষ্টা করছে। ইরফান ডান হাতের সব শক্তি প্রয়োগ করে ছেলেটার গলা চেপে ধরে। ছেলেটার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান বাঁ হাতে মায়রার পেটটা জড়িয়ে টান মেরে তার বাঁ পাশে দাঁড় করিয়ে দেয়। ছেলেটা মায়রার হাত ছাড়েনি এখনো। ইরফানের মাথায় আগুন চড়ল যেন। গলা ছেড়ে চোখের পলকে ছেলেটার হাতটা মায়রার হাত থেকে টান মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি যে হাতে মায়রার হাতটা ধরেছিল সেই হাত ঘুরিয়ে শক্তি খাটিয়ে উল্টো দিকে চাড়া দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মিম ভয়ে ঢোক গিলছে। মায়রা নিজেও ভয় পেয়ে যায়। ইরফানের পেট জড়িয়ে বলে, ওনাকে ছাড়ুন প্লিজ, হাত ভেঙে যাবে তো। ইরফান ছেলেটার হাতটা ছেড়ে মায়রার গাল শক্ত করে চেপে ধরে শক্ত গলায় বলে, ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন তুমি? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। কি বলছে এই লোক? চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটি মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মিম একবার ইরফানকে দেখছে, একবার মায়রাকে, তো একবার মাটিতে পড়ে কাতরানো ছেলেটার দিকে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মায়রা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নেয়, ভাইয়া। তার আগেই পেছন থেকে ইরফান মায়রার পেটটা জড়িয়ে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রার চোখ বড় বড় করে বলে, কি করছেন? ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয়। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছি? তাই ভেঙেছে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা আসলেই পাষাণ। কিভাবে বলছে ভেঙে দিয়েছি? মোসরা মুসরি করে ইরফানের বুকে দুই হাত ঠেলে বলে, নামায় ওনাকে হসপিটালে নিতে হবে তো।
পেছন থেকে মিম বলে ওঠে, আরে আপনি তো মায়রার দুলা ভাই, বউ রেখে শালির সাথে এসব কি করছেন? কথাটা শুনে ইরফান পিছু ফিরে তাকায়, শক্ত কণ্ঠে বলে, শ্যাট আপ, শি ইজ মাই ওয়াইফ। মিম বোকা বনে যায়। মায়রার দিকে তাকালে দেখে মায়রা অসহায় চোখে মিমের দিকেই চেয়ে আছে। মিম বোধহয় বুঝলো, কটমট চোখে মায়রার দিকে তাকালো। বেয়াদব, তাকে মিথ্যা বলেছিল। ইরফানের চোয়ালটা শক্ত, উল্টো ঘুরে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে উঠে বসে। কোলের ওপর মায়রাকে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। বা হাতে মায়রাকে নিজের সাথে চেপে ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। মায়রা মুসলি করতে করতে বলে, ছাড়ুন আমায়, ওই ভাইয়ার হাত ভেঙে গিয়েছে, এখন কি হবে? ইরফান গাড়ির ব্রেক কষে, দুই হাতে মায়রাকে নিজের সাথে চেপে রাগান্বিত স্বরে বলে, আর একবার ওই ছেলের চিন্তা করলে ওর মাথা কেটে ফেলবো। মায়রা ঢোক গেলে ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মায়রাকে নিয়ে গাড়ি থেকে নামালো। এরপর মায়রার হাতটা ধরে একটা দোকানের দিকে নিয়ে যায়। মায়রা বোকার মতো করে চেয়ে ইরফানের পিছু পিছু যায়। কি করছে এই লোক? ইরফান দুটো সাবান কিনলো, আশেপাশে কিছু খুঁজলো, কাঙ্ক্ষিত জায়গা চোখে পড়লে মায়রার হাতটা টেনে সেই দিকে নিয়ে যায়। মায়রা হাঁ করে চেয়ে আসে। প্রশ্ন জাগে মনে, সাবান কিনলো কেন? ভাবনার মাঝেই রাস্তার পাশে একটা পানির লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান মায়রাকে। এরপর একটা সাবানের প্যাকেটটা পকেটে রেখে অপরটি ছিঁড়ে ফেলে। মায়রাকে ঘুরিয়ে মায়রার পিঠ তার বুকে লাগিয়ে পেছন থেকে মায়রার বোরখার বাম হাতাটা গুটিয়ে দেয়। ট্যাপ ছেড়ে মায়রাকে সহ নিচু হয়ে সাবান ভিজিয়ে মায়রার হাত ডলতে থাকে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, আরে কি করছেন? আমার হাত পরিষ্কারই তো। ইরফান পাত্তা দিল না, গম্ভীর গলায় ধমকে বলে ওঠে, শ্যাট আপ। মায়রা ঢোক গেলে সে বোধহয় বুঝেছে এই লোক কেন এমন করছে। ছোট মাথায় এই ব্যাপারটা তার কাছে ভীষণ ভারী লাগলো। ইরফানের মুখাবয়বে স্বভাব সুলভ গাম্ভীর্যের ছাপ। নিচু হওয়ায় ইরফানের বাম গাল মায়রার ডান গাল বরাবর। মায়রা আর চোখে তাকালো ইরফানের দিকে, ঢোক গিলে নিজের হাতের দিকে তাকালো। ধীরে ধীরে ইরফানের হাতের গতি বাড়ে। মায়রা ব্যথা পায় হাতে। হাত ছাড়াতে চাইলে ইরফান বাঁ হাতে শক্ত করে মায়রার হাতের কবজি চেপে ধরে। ডান হাতে হাতটা ডলতে থাকে। মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, হাত ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইরফানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকালে দেখলো মায়রার চোখের কোণে চিকচিক করছে পানি। হাতের সাবান ফেলে দেয় দ্রুত। ডান হাতে মায়রার হাতটা উঠিয়ে ফেনাযুক্ত হাতেই ঠোঁট ছোঁয়ায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, অদ্ভুতভাবে বলে, আপনি কি পাগল? সাবান খাচ্ছেন কেন? ইরফান থতমত খেয়ে দ্রুত মায়রার হাতটা ছেড়ে দেয়, মুখ কুঁচকে নেয়। সাবানের ফেনা মুখে গিয়েছে, পাশেই থুতু ফেলে। মায়রার কেন যেন হাসি পায়, কিছুটা শব্দ করেই হেসে ফেলে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে বলে, ওই ভাইয়া আমার হাতটা ধরেছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন, তাই না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, নো, তোমার হাত ডাস্টে ভরে গিয়েছে। মায়রা মুখ বাঁকায়, ডান হাত এগিয়ে দিয়ে বলে, তবে এই হাতও ধুয়ে দিন, একই সাথে ছিল তো দুই হাত। ইরফান ধমকে বলে, শ্যাট আপ স্টুপিড গার্ল। মায়রা বিরক্ত হয়, সারাদিন শুধু ইংলিশ ঝাড়বে কানের কাছে। ইরফান মায়রার ঘাড় বরাবর মুখ নামিয়ে হিজাবের অংশ দিয়ে ঠোঁটে লেগে থাকা ফেনা মোছে। মায়রা কেঁপে ওঠে, শুকনা ঢোক গিলে নিজের হাতের দিকে তাকায়। ইরফান ট্যাপের নিচে হাতটা রেখে মায়রার হাতটা ধুয়ে দেয়। মায়রার ফর্সা হাত লাল হয়ে গিয়েছে। এটা দেখে পকেটের সাবান বের করে ছুঁড়ে ফেলল। এরপর মায়রার হাতটা ধরে দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে বসে মায়রার দিকে চেয়ে রেগে বলে, একা একা কেন এসেছো? মায়রা মাথা নিচু করে নেয়, মিনমিন করে বলে, আমি আসতে পারি? ইরফান ঠান্ডা গলায় বলে, ইউ নো
আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছে করছে। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা তার কোমর থেকে ইরফানের হাতটা সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। এই মেয়েকে কি করা যায় সেটাই ভাবছে, মাথা কাজ করে না। ইরফান ঠান্ডা গলায় বলে, ইউনো, আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছা করছে। মায়রা চোখটা বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা তার কোমর থেকে ইরফানের হাতটা সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। এই মেয়েকে কি করা যায় সেটাই ভাবছে, মাথায় কাজ করছে না। বাসে একা একা পুরাটা রাস্তায় এসেছে, ভাবতেই ইচ্ছে তো করছে একে আগে ফটাফট থাপড়ে গাল লাল করে দিতে। কিছু একটা ভেবে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করে, পাশের সিটটা কার ছিল, ছেলে না মেয়ে? মায়রা আমতা আমতা করে। ইরফান ধমকে আবারও বলে ওঠে, আনসার মি। ছেলে। ইরফান চিল্লিয়ে বলে ওঠে, হোয়াট? কথাটা বলেই রাগের চোটে ঠাস করে মায়রার বাম গালে থাপ্পড় মেরে দেয়। মায়রা কেঁপে ওঠে, চোখ খিচে নেয়। শক্ত হাতের থাপ্পড় খেয়ে গালটা টনটন করে উঠল। মাথাটা নিচু করে নিল। চোখ জোড়ায় পানি জমেছে। ইরফান মায়রা চোয়ালটা ধরে রাগান্বিত স্বরে বলে, তোকে বেরোতে নিষেধ করেছিলাম না? এই পুচকি মেয়ে, আমার কথা তোর কানে যায় না? জানে মেরে ফেলবে একদম। মায়রা মাথা নিচু করেই থাকে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখন কেন যেন ইরফানের মার খেয়ে অভিমানে কষ্টে চোখের পানি ঝরে। মায়রা বুঝে পায় না কারণ। ইরফান মায়রার গাল ছেড়ে সিটে মাথা এলিয়ে চোখ বুঝল। ফোঁস করে শ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মেলে তাকায় মায়রার দিকে। ঠান্ডা গলায় নরম স্বরে আবদার করে, আমার রাগ কমিয়ে দেবে প্লিজ? মায়রা ভেজা চোখ জোড়া খুলে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সে কিভাবে রাগ কমাবে? পাষাণ লোক, শুধু সুতো খুঁজবে তাকে মারার। মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে চায়। ইরফান দুই হাতে মায়রার কোমরটা জড়িয়ে ধরে বলে, হোয়াট হ্যাপেন্ড? রাগ কমিয়ে দিতে বললাম না, উল্টো রাগাচ্ছ? ভালো হবে না, বুঝলো? মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। কি করবে সে? রাগ কিভাবে কমাবে? তাকে শুধু ধূপাধাপ মেরে দেয়। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আসে। রেগেছে তো সে একা, এর জন্য এসেছে। সেই ভাবনা থেকেই মায়রা ঢোক গিলে বাচ্চাদের মতো করে বলে, আর কখনো একা একা বের হব না। ইরফান ডান হাতে মায়রার গাল গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন? মায়রা কাঁদতে কাঁদতে রেগে বলে, মেরে বলছেন কাঁদছি কেন? কাঁদবো না তো কি হাসবো? ইরফান মায়রার গালে ডান হাতটা দিয়ে নরম গলায় বলে, সরি, অনেক ব্যথা পেয়েছো? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েস টোনে। তেড়ামি করে কান্না ভেজা গলায় বলে, না, আরাম পেয়েছি। ইরফান বিরক্ত হয় মায়রার তেড়া কথায়। কটমট দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। এই স্টুপিড, তাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতেই পারে না। মায়রার চোখের পানি দেখে দমলো একটু। বা হাত মায়রার ডান গালে হাত রাখে। হঠাৎই মুখ এগিয়ে নিয়ে মায়রার বাম গালে ঠোঁটটা চেপে ধরে। মায়রা স্তম্ভিত হয়ে যায়। শরীর শিরশির করে ওঠে। ইরফান ডান হাতে মায়রার কোমরটা জড়িয়ে কাছে টেনে নেয়। ওভাবেই ফিসফিসিয়ে বলে, ইউনো, আমিও ব্যথা পেয়েছি। মায়রা জমে বসে আছে। ইরফানের কথাতে সে শুনতে পেল না। ইরফানের কাজেই মায়রা বারবার শুকনো ঢোক গেলে ইরফানের বুকে দুই হাত রেখে ঠেলে সরাতে চায়। তার মনে হয় হাঁপানি চাপ দিচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বলে, সরুন। ইরফান বোধহয় বিরক্ত হলো, তবে নিজেকে দমালো। গাল থেকে মুখ উঠিয়ে মায়রার দিকে তাকায়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মায়রার হিজাবটা টান মেরে খুলে দেয়। এরপর বোরখার গলার মাঝে হাত দিয়ে টেনে
বোরখাটা খুলতে চায়। মায়রার চোখ বড় বড় করে ইরফানের হাত ধরে বলে, কি করছেন? ইরফান গম্ভীর গলায় বলে, তোমাকে ক্লিন করছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা অদ্ভুত চোখে তাকায়। সে কি ড্রেনে পড়েছিল যে তাকে ক্লিন করতে হবে? রেগে বলে, আমি ক্লিনই আছি, কোনো ড্রেনে পড়িনি তো। ইরফান রেগে বলে, তার চেয়েও নোংরা কিছু তোমার বডিতে লেগেছে। কথাটা বলে শক্তি খাটিয়ে মায়রার বোরখাটা টান মেরে ছিঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে, ঘাড় চিরে গিয়েছে বোধ হয়। চিনচিন করে উঠল জায়গাটা। ইরফান মায়রার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মায়রার বোরখা বাইরে ছুঁড়ে ফেলে। এরপর গাড়ির গ্লাস আবারও উঠিয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বোলায়। মায়রার পরনে জর্জেটের ব্রাউন কালারের একটা ফিটিং কামিজ, জামার হাতা কনুইয়ের নিচ পর্যন্ত, ফর্সা গলার ডান দিকে ছোট্ট একটা বাদামি তিল। ইরফান ঢোক গিলল, ডান হাত উঠিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে তিলের ওপরে আলতো করে স্পর্শ করে, অবুঝ গলায় প্রশ্ন করে, এটা কি? আই ওয়ান্ট টু ইট দিস। মায়রা ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। খেতে চায় মানে? দ্রুত তার দু হাত ইরফানের মুখে চেপে ধরে। ইরফান বিরক্তির সাথে অদ্ভুতভাবে মায়রার মুখের দিকে তাকায়। মায়রা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গেলে ইরফানের দিকে সিটিয়ে নিজেকে ঢাকতে চায়। মাথা নিচু করে মিনমিন করে বলে, বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইরফান স্থির চোখে তাকিয়ে রয় মায়রার মুখপানে। মায়রার মাথা নিচু, তার শরীর কাঁপছে মৃদু। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে অবলোকন করে। মায়রা এলোমেলো দৃষ্টি নিচু করে রাখে। খুব ভালোই বুঝলো ইরফান তার দিকেই চেয়ে আছে। ইরফানের মুখ থেকে হাত সরায় না, ওভাবেই মাথা নিচু করে মিনমিনে গলায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি গোসল করব, বাড়িতে চলুন। ইরফান মৃদু স্বরে বলে, ইটস ওকে, ডোন্ট প্যানিক, কিচ্ছু করব না। এরপর ফোঁস করে শ্বাস ফেলে। বা হাতে মায়রার হিজাবটা নিয়ে মায়রাকে মাথা সহ ঢেকে দেয়। মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়রার থেকে দৃষ্টি ঘুরিয়ে রাস্তার পানে রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়রা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আমায় রাগিও না স্টুপিড গার্ল। মায়রা চুপ হয়ে যায়। একটু আগেই নরম গলায় বলল, আবার আগের রূপে ফিরে গিয়েছে। একটু পর পর আর চোখে মায়রার দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের কাছে গিয়ে গাড়ি থামায়। মায়রাকে পাশের সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির ডোরটা খুলে বেরোতে নিলে মায়রা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির ডোরটা লাগাতে গিয়ে থেমে যায়। মায়রার দিকে চেয়ে বলে, কাজ আছে। হোয়াট? মায়রা আমতা আমতা করে বলে, আমার জন্য দুটো চিপস আনবেন। ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকায়, ভুরু কুঁচকে বলে, তুমি বড় হবা না? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বড়রাও চিপস খায়। ইরফান শব্দ করে গাড়ির ডোরটা লাগায়। মায়রা বুঝলো না সে রেগে যাওয়ার কি বলেছে। সে কি চিপসও খেতে পারবে না? কত খুনখুনে বুড়িরাও তো চিপস খায়, তার চেয়ে সে কত ছোট। ভাবনার মাঝেই ইরফান গাড়ির ডোরটা খুলে ছিটে বসে পড়ে। হাত ভর্তি অনেক বড় বড় কয়েকটা পলিথিন, যেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো, সবগুলো মায়রার কোলের উপরে রাখে। মায়রা হাঁ করে চেয়ে আসে। একটার পর একটা পলিথিন ভরা চিপস রাখে ইরফান। মায়রা মাথা উঁচু করলো। তার চেয়েও অনেক লম্বা হয়ে গিয়েছে সবগুলো চিপসের হাইট। তবদা খেয়ে চেয়ে ইরফানের দিকে বলে, এতগুলো এনেছেন কেন? দুটো আনলেই তো হতো। ইরফান উত্তর দিল না। তার হাতে একটা শাওয়ার জেল। গাড়ির সামনে শাওয়ার জেলটা রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়রা বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখলো। তার অর্ধেকে নেমে আসলে মায়রা পলিথিন থেকে সবগুলো চিপস বের করে রাখে কোলের ওপর। জায়গা না হয় এদিকে ওদিকে পড়ে যায়। ইরফানের কোলের ওপর দুটো ছিটকে প্যাকেট যায়।
মায়েরা হাত টানা দিয়ে চিপস দুটোকে ধরলে ইরফান বাঁ হাতে মায়েরার হাতটা চেপে ধরে, ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে চাই একবার, দৃষ্টি সরিয়ে রাস্তার পানে আনে। এরপর গম্ভীর গলায় বলে, বড় হবে কবে? মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে, একটু থেমে বলে, আমি তো বড়ই, বড়রাও চিপস খায়, আপনি হয়তো জানেন না। ইরফান মায়েরার হাতটা ছেড়ে বাম হাত গাড়ির স্টিয়ারিং এ রেখে বিড়বিড় করে বলে, গাধা। মায়েরা হাত ছাড়া পেয়ে ইরফানের কোল থেকে চিপস দুটো নিয়ে নেয়। সবগুলো নেড়ে চেড়ে দেখলো, অনেক ধরনের চিপস, প্রতিটি দুটো করে। গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলোও ঢাললো, অনেকগুলো নিচে পড়ে যায়। মায়েরা নিচু হয়ে তুলে আবারও সেগুলো গাড়ির সামনে রাখে। মায়েরার মন ভালো হয়, এর মধ্যে মনে হচ্ছে অনেক চিপসই সে খায়নি কখনো। যেটা পছন্দ হলো সেটাই সবার আগে ছিঁড়ে মুখে পড়ল। বেশ কয়েকটা খেয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান গাড়ি চালানোই ব্যস্ত। মায়েরা খুশির জোয়ারে উৎফুল্ল কণ্ঠেই বলে ওঠে, থ্যাংক ইউ বর, আপনি একটু বেশি ভালো। কথাটা বলে আরেকটা চিপস মুখে নেয়। কামড় দেওয়ার আগেই মনে হয় কি বলল সে, আর চোখে ইরফানের দিকে তাকায়। মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতেই নিজেই বরফ হয়ে বসে রইল। মুখের চিপস আর কামড় বসানোর কথা মনে থাকলো না। কি জ্বালা, এমন লাগছে কেন? ভুলভাল শব্দ বলে দিল, মুখের ব্রেক থাকে না কেন তার? ইরফান গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে তার ফুপির বাসার সামনে গাড়ি থামায়। এরপর ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বের হও। মায়রা ইরফানের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় বলে, সরি। ইরফান ভুরু কুচকে বলে, ওয়াই? মায়রা কি বলবে বুঝলো না। বরকে বর ডাকার জন্য সরি বলছে? কোনো বউ এটা করে? মায়রা নিজের উপরেই বিরক্ত হলো। ইরফানকে তার দিকে ভুরু কুচকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলে, মাই উইশ। ইরফান বিরক্ত হয়ে বলে, স্টুপিড। মায়রা মনে মনে হাসে, এই লোকটাকে কিছু জিজ্ঞাসা করলে এভাবেই আনসার দেয়, এখন বুঝুক কেমন লাগে। ইরফান ডোরটা খুলে গাড়ি থেকে বের হয়। মায়রার অপার পাশে এসে ডোরটা খুলে দিলে মায়রা যতগুলো পারল ততগুলো চিপসের প্যাকেট দুই হাতে ভর্তি করে নিল। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে অসহায় হয়ে বলে, আর নিতে পারছি না। ইরফান নিচু হয়ে গাড়ির সামনে থেকে সবগুলো চিপস পলিথিনে ভরল ফটাফট। মায়রার কোলের ওপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলো পলিথিনে ভরে সবগুলো তার এক হাতে নিল, অপর হাতে শাওয়ার জেল। মায়রা গাড়ি থেকে নেমে ইরফানের পিছু পিছু যায়। ইরফান বাড়ির ভেতরে গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের উপরে রেখে মায়রার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মায়রা চেঁচিয়ে বলে, আরে কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান শুনল না, মায়রার হাতটা চেপে তার ঘরে নিয়ে যেতে লাগলো। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে আসে। মায়রাকে ইরফান নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছুই বললেন না, মৃদু হাসলো শুধু। ইরফানের অবস্থা দেখে তিনি হাসেন। এই ছেলেকে আগে তার বাড়িতে আনতে কত বেগ পোহাতে হতো, আর এখন পারলে নিয়মিত আসে, কারণ তো আর অজানা নয়। ইরফান মায়রার হাত থেকে টান মেরে চিপসের প্যাকেটটা নিয়ে ছুঁড়ে ফেলে। এরপর মায়রার হাতে শাওয়ার জেলটা ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, শাওয়ার নাও ফাস্ট। মায়রা শাওয়ার জেলটা উল্টে পাল্টে দেখে, এগিয়ে দিয়ে বলে, ওই অসমে সাবান আছে তো, এটা আপনি রেখে দিন। ইরফান রেগে গিয়ে বলে, স্টুপিড, কিছু শুনতে চেয়েছি? পুরোটা দিয়ে এক্ষুনি শাওয়ার নিবে যাও। মায়রা অদ্ভুত চোখে তাকায়। পুরোটা মানে? এটা তো 6 মাস যাবে মনে হচ্ছে, সেটা সে একদিনে ঢেলে নিবে? এত বড় শাওয়ার জেল এনেছে কেন? ইরফানের দিকে চেয়ে বলে, পাগল নাকি আপনি? এটা লাগবে না আমার, রাখুন তো। ইরফান বিরক্ত হয়, এই স্টুপিডকে ভালোভাবে কিছু বললে শুনবে না। মায়রার দিকে চেয়ে ইরফান তার শরীর থেকে কোটটা খুলে ছুঁড়ে ফেলে। দুই হাতে শার্টের হাতাটা গুটিয়ে নেয়। এরপর বাঁ হাতে মায়রার পেটটা চেপে তাকে উঁচু করে ধরে।
দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মায়রাকে দাঁড় করিয়ে শাওয়ারটা অন করে দেয়। ঝপঝপ করে বৃষ্টির ফোঁটার ন্যায় পানি পড়তে থাকে। মায়রা মাথা থেকে হেজাব পড়ে যায়। পানির কণাগুলো চুল পেরিয়ে শরীর ছুঁয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। সরে যেতে নিলে ইরফান মায়রাকে টেনে ধরে শাওয়ারের নিচে। পানির দাপটে মায়রার চোখটা বন্ধ হয়ে আসে। আধো আধো চোখ মেলে তাকিয়ে চেঁচিয়ে বলে, ছাড়ুন আমায় অসভ্য লোক। কথাটা বলে হাতের শাওয়ার জেলের বোতলটা ইরফানের দিকে ছুঁড়ে মারে। ফলস্বরূপ বোতলটি ইরফানের বুকে গিয়ে লাগে। ইরফান শক্ত চোখে মায়রার দিকে তাকায়। নিচু হয়ে বোতলটা তুলে নিয়ে এগিয়ে শাওয়ারটা অফ করে দেয়। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে শাওয়ার জেলের বোতলটা মায়রার মাথায় ঢেলে দেয়। ডান কাঁধে ঢেলে দেয়। সবগুলো ঢেলেছে। মায়রা মুচড়ামুচড়ি করছে। ইরফান তার কাজ শেষে ফাঁকা বোতল ছুঁড়ে ফেলে। মায়রাকে ছেড়ে দু পা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। মায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। মায়রা ঢোক গিলছে। ভেজা জামা গায়ের সাথে একদম লেপ্টে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, তুমি জেলগুলো গায়ে মাখবে নাকি আমি স্টার্ট করব? মায়রা মাথা নিচু করে চোখটা বড় বড় করে তাকায়। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আপনার একটুও লজ্জা নেই? ইরফান মায়রার ভেজা মুখে চেয়ে অকপটেই বলে ওঠে, নো। ইরফানের দৃষ্টি দেখে মায়রা মাথা নিচু করে নেয়। মিনমিনে গলায় বলে, আপনি বাইরে যান। নো। মায়রার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, যান বলছি। মেয়েদের গোসল করা দেখতে চান? ইরফান ভুরু কুঁচকে বলে, তোমার বডিতে নোংরা লেগেছে, ভালোভাবে ক্লিন করতে হবে। স্টার্ট করো ফাস্ট। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, বিশ্বাস করুন, আমার শরীরে একদমই ময়লা নেই। আমি কোনো নর্দমায় পড়িনি। আমি অনেক সাবধানেই চলাফেরা করি। ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা দেওয়ালের সাথে চেপে গিয়ে বলে, করছি করছি, এগোচ্ছেন কেন? ইরফান দাঁড়িয়ে যায়। গম্ভীর স্বরে বলে, ফাস্ট। মায়রা অসহায় কণ্ঠে বলে, আপনি যান, আপনি থাকলে পারবো না। ইরফান রেগে বলে, আমায় রাগিও না, নয়তো আমি স্টার্ট করব। কথাটা বলতে বলতে শার্টের হাতা গোটায়। মায়রা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক। আমি আপনার সামনে সব খুলবো? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ভাবলেশহীন হয়ে বলে, সো হোয়াট? মায়রা থতমত খেয়ে তাকায়। অসহায় লাগছে নিজেকে। আপনার কি মনে হচ্ছে আমি ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিলাম? ইরফান গম্ভীর গলায় বলে, নো। আপাতত তোমার বডির চেয়ে ম্যানহোল বেটার। মায়রার মনে হলো তার বডি পচে গিয়েছে। মায়রা বুঝতে পারছে না ইরফান কেন এমন করছে। মেয়েটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে, প্লিজ যান এখান থেকে। ইরফান মায়রার সামনে এগিয়ে এসে দাঁড়ায়। মায়রা মাথা নিচু করেই এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান দু হাতে মায়রার গাল ধরে উঁচু করল। ভিজে চুপচুপে হয়ে আছে মেয়েটা। চোখ নিচে নামানো, কেমন হাঁসফাঁস করে। ইরফান ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মায়রার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা মুছে দেয়। বা হাতের বুড়ো আঙুলের সাহায্যে গলার তিলে আঙুল ছোঁয়ায়, দৃষ্টি সেথায় নিবন্ধ রেখে গম্ভীর স্বরে বলে, বডি ভালোভাবে ক্লিন করবে, ওকে? আদারওয়াইজ সেকেন্ড টাইম নো চান্স। আমি নিজ হাতে গোসল করাবো। মায়রা ঢোক গিলে আমতা আমতা করে বলে, করব, ভালোভাবে করব। ইরফান মায়রার মুখের দিকে তাকায়। মৃদুস্বরে বলে, গুড গার্ল। কথাটা বলেই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়রা আটকে রাখা শ্বাস ফেলে। ইরফান দুপুর পর পরই গ্রাম থেকে ব্যাক করে অফিসের কাজ সব সামলে নিয়েছে। বেশ রাত করে বাড়ি ফিরল। গ্রামে গিয়েছিলে কেন? বাবার কথায় ইরফানের পা থেমে যায়। ভ্রু কুঁচকে বলে, কাজ ছিল। কাজটা কি সেই ছেলের হাত ভাঙা?
ইরফান পিছু ফিরে তার বাবার দিকে তাকায়। ভাবনাবিহীন উত্তর করে, মেবি। তারেক নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, তুমি কি এখন শিক্ষকতা ছেড়ে গুন্ডামিতে যোগ দিতে চাইছ? ভেবে দেখব। তারেক নেওয়াজ হতভম্ব হয়েছে রইল ছেলের পানে। গাজীপুর থেকে ফিরে আসলে গ্রামের এক পরিচিত লোক তাকে কল করে জানায় তার ছেলের হাত ভেঙে দিয়েছে তার ছেলে ইরফান। লোকটার বোনের মেয়ের বিয়ে ছিল আজ। সেসব রেখে সেই ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়ায়। তারেক নেওয়াজের মোটামুটি ভালোই সম্পর্ক ছিল লোকটার সাথে। এখন ইরফানের জন্য কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। ছেলের দিকে তাকিয়ে রেগে বলে, তোমাকে কেউ কিছু বললে গায়ে তো লাগাও না। এখন কি আমার মান সম্মানটাও খাবা বলে মাঠে নেমেছ? হাত ভেঙেছ কেন ছেলেটার? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মান সম্মান খাবো না বলেই তো জাস্ট একটা হাত ভাঙলাম। তারেক নেওয়াজ বিস্ময় নিয়ে বললেন, ছেলেটার হাত ভাঙার পরও তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখছি না। দূরে দাঁড়িয়ে থাকা রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেটাকে এবার একটু মানুষ হতে বলো রুমা। ইরফান বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, ছেলেটার হাত ভালো না, যেখানে সেখানে চলে যায়, তবুও তো সাথেই রেখেছি। এত আপসেট হওয়ার কি আছে? স্ট্রেঞ্জ। তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে। মানে হাত ভাঙার অনুশোচনা তো নেই ইরফানের মাঝে, বরং হাত সাথে রেখেছে এটার জন্যই আফসোস করছে। বাখারা হয়ে ইরফানের প্রস্থান দেখল। এটা তারই ছেলে তো। সে এত ভদ্র একটা মানুষ, তার ছেলে ইরফান। রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, ভাবছি ইরফান যে হসপিটালে হয়েছিল একদিন সেখানে খোঁজ নিতে যাব। কোন তেরার ছেলের সাথে যে আমার ভদ্র ছেলের বদল হয়েছে আল্লাহই জানে। তারেক নেওয়াজের কথায় রুমা নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় স্বামীর পানে। রেগে বলে, আমিও যাব একদিন পা গলা গারদে। আমার স্বামীর মুখোশ পরে কোন পা গল আমার সাথে বসে বসে সংসার করছে সেই খোঁজ নিতে। কথাটা বলে শব্দ করে পা ফেলে ঘরে চলে গেল। তারেক নেওয়াজ হতভম্ব চোখে স্ত্রীর যাওয়ার পানে চেয়ে রইল। ছেলের জন্য মাথা নিচু, বউয়ের কাছে পা গল, এসব তার সাথে হচ্ছেটা কি? অসহায় মুখ করে তার ঘরের দিকে হাঁটা ধরল। তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতে পারে না। এ আর নতুন কি? দেখতে দেখতে আরো এক সপ্তাহ চলে যায়। শুদ্ধ গ্রামে এসেছে আজ। সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে নাসিমের নাম্বারে কল করে দেখা করতে। নাসিম আশেপাশেই ছিল, তাই শুদ্ধ নাসিমকে নিয়ে তাদের বাড়িতে আসে। মাইরা ঘর থেকে বের হয়। দুপুরের পর থেকে বসে বসে পড়ছিল, ঘর থেকে বের হয়নি। মাত্র বের হলে সামনে শুদ্ধকে দেখে হেসে বলে, কেমন আছেন ভাইয়া? শুদ্ধ কিছু বলার আগেই পাশ থেকে নাসিম অবাক হয়ে বলে, বারবি ডল। মাইরা শুদ্ধর পাশে সেই বাসের ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। রেগে বলে, আপনি আমায় ফলো করতে করতে বাসায় চলে এসেছেন? আপনি জানেন আমার জামাই কত রাগী? আপনাকে উড়ে দিতে এক সেকেন্ডও লাগবে না তার। নাসিম হা করে চেয়ে আছে। পাশ থেকে শুদ্ধ নিজেও অবুঝ নয়নে চেয়ে আছে। তবে মাইরার কথা শুনে ঠোঁট টিপে হাসল। ফোন বের করে রেকর্ডের অপশন অন করে বলে, তোমার জামাই কি করবে মাইরা? আরেকবার বলো তো। মাইরা নাসিমের দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, আমার জামাইয়ের মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর রাগ। যদি জানে তার একমাত্র বউয়ের পিছনে কেউ পড়েছে, তবে তাকে ঠুস করে উড়ে দিতে এক সেকেন্ডও সময় লাগবে না তার, বুঝলেন? শুদ্ধ হাসল। ভালোই উন্নতি হয়েছে মনে হচ্ছে এদের। হাসি থামিয়ে বলে, মাইরা তোমার জামাইয়ের দুটো খা রা পগুন বলো তো। মাইরা নিজের জামাই শব্দটা শুনে একটু যা পেয়ে যায়। ওটা তো কথায় কথায় বলে ফেলেছে। আর নাসিম তো বাইরের মানুষ, তার সামনে ইরফানকে নিয়ে বলবে কেন? শুদ্ধ বোধহয় মাইরার মনোভাব বুঝল, তাই গলা ঝেড়ে বলল, নো প্রবলেম মাইরা।
ও আমাদের ফ্রেন্ড, তুমি নির্দ্বিধায় বলতে পারো। মাইরা চিন্তিত বদনে বলে। উনাকে বলবেন না কিন্তু। শুদ্ধ মনে মনে হাসে। ওকে শোনানোর জন্যই তো বলতে বলছে। উপরে উপরে মাথা নাড়ে। মাইরা মুখ ফুলিয়ে বলে, আসলে উনি গন্ডার প্রো ম্যাক্স, উনার অনুভূতি নেই, তার ব্যথা লাগে না। আর উনি হল থা অপ্পো র মারার যন্ত্র। ঘূর্ণিঝড়, কালবৈশাখী যেমন পরিবেশ নষ্ট করতে ধেয়ে আসে, আপনার বন্ধু ওভাবে থা অপ্পো র মারার জন্য আমার গালের মানচিত্র পাল্টাতে ধেয়ে আসে। আবার মাঝে মাঝে একটু মেন্টালদের মতো আচরণ করে। লাস্টে মিনমিন করে বলে, তবে একটু একটু ভালোও আছে। কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে বলে, আপনারা তার বন্ধু বলেই কিন্তু বলেছি। তাকে বলবেন না যেন। নাহিদ গম্ভীর চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা খেয়াল করলে বলে, আপনি আবার আমার দিকে তাকাচ্ছেন কেন? শুনলেন না আমি আপনার বন্ধুর বউ? শুদ্ধ অবাক হয়ে বলে, কি হয়েছে মাইরা? মাইরা শুদ্ধকে বিচার দেয়। ভাইয়া, এই লোকটা আমায় অনেকদিন হলো ডিস্টার্ব করে। কিছু বলুন তো। শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি, এত অধঃপতন হয়েছে তোর? শেষমেশ ইরফানে বউয়ের পিছু পড়লি? নাসিম রেগে তাকায় শুদ্ধর দিকে। অতঃপর বলে, ওকে ইরফান কবে বিয়ে করল? ওকে তো আমি বিয়ে করব। শুদ্ধ অবাক হয়ে বলে, এই সেই? নাসিম রেগে বলে, হ্যাঁ। ইরফান তো ওকে ডিভোর্স দিতে চায়। কবে দিবে? শুদ্ধ মাইরার দিকে তাকালে দেখল মাইরা কৌতূহলী দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছে। মৃদু হেসে বলে, মাইরা মাকে ডেকে বলো, আমার এক ফ্রেন্ড এসেছে। মাইরা অনিচ্ছা সত্ত্বেও মাথা ভর্তি চিন্তা নিয়ে ত্রিনা বেগমের ঘরের দিকে যায়। আসলেই ইরফান তাকে ডিভোর্স দিবে? তার বন্ধুরাও জানে। তবে তার খেয়াল রাখে যে এত। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। শুদ্ধ তার ফোন পকেটে রেখে বলে, তোর মামাতো ভাইয়ের হাতকে ভেঙেছে জানিস? কে? শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, ইরফান। নাসিম চেঁচিয়ে ওঠে, কি? শুদ্ধ কানে এক আঙুল ঢুকিয়ে বলে, আরে আস্তে। এর কারণ জানি না। তবে মাইরা রিলেটেড ছাড়া কিছু হবে না। গ্রামে আসেই মাইরার জন্য। হাত ভাঙবে আবার কার জন্য? ওকে পছন্দ করলাম আমি। বিয়ে করল ইরফান, এসব কি ভাই? শুদ্ধ মন খারাপের ভান করে বলে, এখন ভুলে যা। বিয়ে করে নে আরেকজনকে। নয়তো ইরফান তোর ভাইয়ের হাত ভাঙল, তোকে আবার না জানি একেবারে পঙ্গুই করে দেয়। নাসিম বিরক্ত হল। মাস তিনেক আগে একবার গ্রামে এসে মাইরাকে দেখেছিল। তখনই ঠিক করেছিলে এই মেয়েকে বিয়ে করবে। এক দেখাতে ভালো লাগার মতো একটা মেয়ে। কয়েক মাসে ভালো লাগার পরিমাণ দীর্ঘ হয়েছে। এখন শুনছে সে মেয়ে ইরফানের বউ। শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, তোর ফালতু বকা বন্ধ কর। ইরফান যা কাঠখোট্টা মানুষ। মাইরা ওর বিপরীতধর্মী। যা বলছিস সব স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। সারাদিন আমার পা ধরে বললেও বিলিভ করব না। ইরফান ডিভোর্স দিলে ওকে আমিই বিয়ে করব। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো নাসিমের দিকে। হেসে ঘড়িতে দেখল রাত বাজে 9টা। হেসে বলল, ম্যাজিক দেখবি? নাসিম এমনিতেই রেগে আছে। মেজাজ খা রা প লাগছে। শুদ্ধর বাদরামিতে আরও মেজাজ খা রা প হচ্ছে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে মাইরার সেই রেকর্ড সেন্ড করে ইরফানকে, সাথে একটা ছোট মেসেজ। ছেলেটা মাইরার পিছু পিছু আমাদের বাড়িতে চলে এসেছে। বলছি তোর জন্য তো সিনিয়র মেয়ে দেখছি। যে ছেলে মাইরার পিছু নিয়েছে সে ভালো ছেলে।
কথা বলে সব ঠিক করব। মিটিমিটি হেসে ফোন পকেটে রেখে নাসিমের দিকে চেয়ে বলে, রাত 12টার মধ্যে ইরফানকে এখানে পাবি। এরপর শুদ্ধ নাসিমের কাঁধে হাত দিয়ে বলে, মাইরার প্রথম কথাতেই বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করছে। আর আমিও মশলা দিলাম। এবার আমাদের নির্দয় ইরফান বাবু ঝড়ের গতিতে তার নামানা বউয়ের কাছে উড়াল দিয়ে চলে আসবে আর তোকে সুন্দর করে শায়েস্তা করবে। নাসিম শুদ্ধর হাত নামিয়ে সোফায় বসে বলল, ওকে, আমিও ওর আসার ওয়েট করছি। দেখি তোর কথা কতটুকু সত্য। সত্য হলেও কি? ওকে আমার পছন্দ হয়েছে। আমি ওকেই বিয়ে করব। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, ইরফানের সাথে পারবি? ফালতু ঝামেলা করিস না। ফান করছি না আমি। নাসিম চোখ বুজে বলল, আমিও ফান করছি না ভাই। 3 মাস একেবারে কম নয়। ওকে নিয়ে ডেইলি ভাবি আমি। একদম বারবি ডলের মতো। তুই পারলে আমাকে হেল্প কর। আমি ছ্যাঁকা খাইতে পারবো না। তাছাড়া শুনলি না, ইরফান ওকে মারে। এই পুতুলকে মারে কেমনে? আমার তো ভাবলেই কলিজায় লাগে। এই টপিকে একেবারে ইরফানের সাথেই কথা বলবো। শুদ্ধ চিন্তিত হল, এরা দুজন কোন অঙ্গা মা করবে এখন? ইরফান ঘণ্টাখানেক হল ভার্সিটির খাতা কাটছিল। ফোনে টুম করে শব্দ হওয়ায় হাত বাড়িয়ে ফোন চেক করে। শুদ্ধর দেয়া ভয়েসে ক্লিক করলে মাইরার কথা ভেসে আসে। প্রথম ভয়েসটা শুনে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ডান হাতে কফির মগ তুলে নিয়ে ফোনসহ বেকনিতে যায়। বিড়বিড় করে, যতটা গাধা ভাবি ততটা না। এরপর দ্বিতীয় ভয়েসটা গম্ভীর মুখে শোনে। রাগের আভা নেই মুখে। যখন মাইরার মেন্টাল কথা কানে আসে, তখন ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর শুদ্ধর মেসেজে চোখ বুলায়। প্রথম ভয়েস আবারও ওপেন করে। মনে হল মাইরা কাউকে বলছে, মানে শুদ্ধর কথা মিথ্যা নয়। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। শুদ্ধর নাম্বারে কল দিলে সাথে সাথে রিসিভ হয়। ইরফান বলে ওঠে, ছেলেটা কে? শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। যদিও এখন হাসির সময় না। দুই বন্ধুর মাঝে ঝামেলা লাগতে যাচ্ছে, আর সে হাসছে। কিন্তু ইরফানের কাহিনী দেখে না হেসেও পারে না। ইরফান রেগে বলে, যা জিজ্ঞেস করলাম বল। শুদ্ধ নিজেকে সামলে বলল, নাসিম। ওর বারবি ডল এই মাইরা। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? শুদ্ধ হেসে বলে, তা দিয়ে দিবি ওর বারবি ডলকে? ও আমাদের বাসায় আছে। শেয়াল যেমন মুরগিকে ধরতে চায়, ও মাইরাকে বারবার এভাবে ধরতে যাচ্ছে। আমি তোর দায়িত্ববান বন্ধু আর ভাই বলে তোর বউকে পাহারা দিচ্ছি। কতক্ষণ পারবো জানি না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে। শুদ্ধ হেসে বলে, যাচ্ছে না। মাইরাকে ডেকে আনি যাই। ওদের গল্প করার স্পেস দিই একটু। তুই নিশ্চিন্তে ঘুমা। কথাটা বলেই কল কেটে দিল। ওপাশ থেকে ইরফান হাতের মগ ছুঁড়ে ফেলল। বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার মুখে পার্মানেন্ট কালি মাখবো আমি, ওয়েট। এরপর গটগট পায়ে ভেতরে গিয়ে টেবিলে বিছানো এক্সামের খাতাগুলো গুছিয়ে রাখল। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে। নাসিম কটমট চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ পাত্তা দিল না। নাসিম রেগে বলল, আমি শেয়ালের মতো ওত পেতে আছি? শুদ্ধ মিটিমিটি হেসে বলল, তা নেই। মাইরাকে ডেকে আনলে বারবি ডল করে তো মুখে ফেনা তুলবি। গল্পও করবি না? মুহূর্তেই নাসিমের মুখ থেকে রাগের আভা মিলিয়ে যায়। স্বাভাবিক গলায় বলে, যা ডেকে আনো তবে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, ইরফান আসুক। ওর বউ, ও দিলে দিবে।
আমাকে বলে লাভ নাই। নাসিম হতাশার শ্বাস ফেলে মন খারাপ করে বসে রইল। কি কপাল তার! একটাই মেয়ে জীবনে পছন্দ করল, তাকেই তার বন্ধুর বউ হতে হল। মনটাই ভেঙে গেল। নাসিম আর শুদ্ধদের বাড়ির সামনে অন্ধকারে বসেছিল। রাত প্রায় 12টার কাছাকাছি। ওরফানের গাড়ি এসে থামে। শুদ্ধ হেসে নাছইমের উদ্দেশ্যে বলে, বুঝলি কিছু? নাসিম মন আরো খারাপ হয়। তার কপালে পুড়েছে, খুব ভালোই বুঝল। ইরফান নাসিমকে দেখে এগিয়ে এসে বলে, তুই এখনো যাসনি কেন? নাসিম হেসে বলে, বারবি ডল যেখানে আমিও সেখানে। তুই আমার বরবি ডলকে ডিভোর্স দিয়ে দে, আমি ওকে বিয়ে করব। কথাটা বলতে দেরি হলেও ইরফানের নাসিমের গাল বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। নাসিম ইরফানকে ধাক্কা দিয়ে বলে, বা লতর এই হাত চালানো অফ করত। আমার ডলটাকেও নাকি মারিস? তোর কাছে তো ওকে রাখাই যাবে না। ইরফান আবারও তেড়ে যেতে নিলে শুদ্ধ পিছন থেকে ইরফানকে টেনে ধরে বলে, আরে থামো থামো, কি মারামারি শুরু করলি? আমি সমাধান করে দিচ্ছি সব। নাসিম ভ্রু কুচকে বলে, আমার বারবি ডলকে কত মারটা না মারলি রে? তোর খবর করব আমি। ইরফান রাগান্বিত স্বরে বলে, শি ইজ ওনলি মাই পার্সোনাল প্রপার্টি। ওকে মারব, কাটব, যা ইচ্ছা করব। হু আর ইউ টু সে? আর একবার ওকে এই ফালতু নামে ডাকলে তোর জিভ টিনে ছিঁড়ে ফেলব আমি। নাসিম অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। এটা ইরফান? বিশ্বাসই হয় না। শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধ হাসছে। নাসিম রোগ গিলল। অতঃপর মৃদুস্বরে বলে, তুই ওকে অনেক মেরেছিস। আর তোর মতো এমন হোপ করে রাখা মানুষকে কে লাইক করবে? ও তোকে লাইক করে না, এক শিওর। ইরফান শান্ত চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম আবারও বলে, আমার সাথে 3 দিন মিশলে ওর আমাকে ভালো লাগবে, আমি লিখে দিচ্ছি। তাছাড়া ও তোর মার খেয়ে আমার মতো অপশন পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে থাকবে না। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে নাসিমের কলার ধরে দাঁতে দাঁত পিষে বলে, ওর আশেপাশে তোকে যদি একবারও দেখেছি, বিলিভ মি, তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে জাস্ট একবারও ভাবব না। মাইন্ড ইট। কথাটা বলে নাসিমকে ধাক্কা মেরে বাড়ির ভেতরে চলে যায়। মাইরা পড়তে পড়তে টেবিলে মা রেখেই ঘুমিয়ে গিয়েছিল। জাগা পেয়ে দেখল ঘর কেমন যেন ব্যথা হয়ে গিয়েছে। ঘরের লাইট ঝালানো। ঘড়িতে দেখল 12টা বাজে। চেয়ার থেকে উঠে দরজার কাছে আসে ঘরের লাইট অফ করতে। তখনই তার ঘরের দরজা খুলে যায়। মাইরা চোখ তুলে তাকিয়ে সামনে ইরফানকে দেখে অবাক হয়। এত রাতে ইরফান এখানে কেন? ইরফান ভেতরে এসে ঘরের দরজা ভিড়িয়ে দেয়। এরপর উল্টো ঘুরে মাইরার দিকে তাকায়। মাইরার চোখজোড়া মৃদু লাল, মুখ হালকা ফোলা, ঘুমু ঘুমু চোখে মাইরা ইরফানের দিকে অবাক হয়ে চেয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইরফান বাইরে থেকে রেগে আসলেও মাইরাকে দেখে কেন যেন মুখাবয়ব হঠাৎই শান্ত হয়ে গেল। দপদপ করা রাগটাও কোথায় যেন মিলিয়ে গেল। টেবিলের উপর বামগাল ঠেকিয়ে ঘুমানোয় মাইরার গালের উপরিভাগে দাগ পড়ে গিয়েছে। ফর্সা গালে হালকা লাল দাগ চোখ এড়ায় না ইরফানের। ইরফান ডান হাতের আঙুল ছোঁয়ায় মাইরার গালে। মৃদুস্বরে বলে, এখানে কি হয়েছে? মাইরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মাইরাকে দেখে বুঝল ঘুমিয়েছিল। মৃদুস্বরে জিজ্ঞেস করে, ঘুমিয়েছিলে? মাইরা ঘোরের মাঝে আছে। সে ভুলভাল দেখছে নাকি ঘুমের ঘোরে। ডান হাতে দু চোখ কচলে ইরফানের দিকে তাকায়। না, ঠিকই তো দেখছে। ইরফান মাইরার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল অগোছালো হাতে।
নাসিমের কথা মনে হলে মাইরার চোখের পানে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, তুমি কেমন ছেলে লাইক কর? মাইরা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। সে পাগল হলো নাকি এই লোক? জিভ দিয়ে ঠোঁট ভেজায়। 3টে প্রশ্ন করেছে, একটারও উত্তর দিতে পারছে না মাইরা। তবু ইরফান শান্ত। মাইরার নিজেকেই পাগল লাগছে। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনো শান্ত চোখে গম্ভীর মুখাবয়বে তার দিকে চেয়ে আছে।